আমাদের ক্লাসে মুনির ছেলেটা একটু অদ্ভুত ধরনের। কারো সঙ্গে কথা বলে না, সবসময় পেছনের বেঞ্চিতে বসে। ক্লাসের সারাটা সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। স্যার কিছু জিজ্ঞেস করলে চোখ পিটপিট করতে থাকে। তখন তার মুখ দেখে মনে হয় সে স্যারের একটি কথাও বুঝতে পারছে না। মুনিরের এই স্বভাব স্কুলের সব স্যাররা জানেন, কাজেই কেউ তাকে কিছু জিজ্ঞেস করেন না। শুধু আমাদের অঙ্ক স্যার মাঝে মাঝে খেপে গিয়ে বলেন, কথা বলে না, ঢং ধরেছে, 4 নম্বরই বেত দিয়ে আচ্ছা করে পেটালে ফরফর করে কথা বলবে। আমাদের স্কুলের কমন রুমে নম্বর দেয়া নানান রকমের বেত আছে। বেত যত চিকন তার নম্বর তত বেশি। 4 নম্বরই বেত খুব চিকন বেত, 1 নম্বরই বেত সবচেয়ে মোটা। কথায় কথায় বেতের কথা তুললেও অঙ্ক স্যার কখনো বেত হাতে নেন না। কিন্তু এক একদিন মুনিরের ওপর অসম্ভব রেগে থাকেন, যেমন আজ করেছেন। রাগে তার শরীর কাঁপছে, মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে। স্যার চৌবাচ্চার একটা অঙ্ক দিয়েছেন, জটিল অঙ্ক। একটা পাইপ দিয়ে পানি আসছে, একটা ফুটো দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ফুটো বন্ধ করে দেওয়া হলো। এইসব হাবিজাবি। মুনির ফট করে অঙ্কটা করে ফেলল। আমি মুনিরের পাশে বসেছি, কাজেই ওর খাতা দেখে আমিও করে ফেললাম। অঙ্ক হয়ে গেলে হাত উঁচু করে বসে থাকতে হয়, কাজেই হাত উঁচু করেছি। আর কেউ হাত তুলছে না, তোলার কথাও না। খুব কঠিন অঙ্ক। এখন একটা সমস্যা দেখা দিল। কেউ যদি হাত না তোলে তাহলে অঙ্ক স্যার আমাকে বলবেন বোর্ডে এসে অঙ্কটা করে দিতে। বিরাট সমস্যা হবে। আমি চট করে হাত নামিয়ে ফেললাম। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হাত তুলে নামিয়ে ফেললি কেন? অঙ্ক হয় নাই? জি না স্যার। দেখি খাতা নিয়ে আয়। খাতা নিয়ে গেলাম। স্যার খাতা দেখে গম্ভীর গলায় বললেন, এই তো হয়েছে, হাত নামালি কেন? সত্যি কথা বল, নয়তো 5 নম্বরই বেত দিয়ে কেরামতি দেখিয়ে দিব। আমি চুপ করে রইলাম। এই শীতেও ঘাম বেরিয়ে গেল, বুক শুকিয়ে কাঠ। বশির বলে একটা ছেলে আছে আমাদের ক্লাসে, খুব বজ্জাত। তার জীবনের লক্ষ্য হচ্ছে মানুষকে বিপদে ফেলা। যদি কোনো স্যার বেত আনতে বলেন, বশির আনন্দে হেসে ফেলে। বিনয়ে গলে গিয়ে বলে, স্যার আমি নিয়ে আসি। যদি কোনো ছেলেকে নীল ডাউন করে রাখা হয়, বশিরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। সে বড় মজা পায়। আজও তাই হলো। যেই সে দেখল অঙ্ক স্যার 5 নম্বরই বেতের কথা বললেন, অমনি সে বলল, ও স্যার মনিরের খাতা থেকে টুকলিফাই করেছে, আমি দেখেছি। স্যারের মুখ অন্ধকার হয়ে গেল। বশির দাঁত বের করে বলল, বেত নিয়ে আসি স্যার। যা নিয়ে আয়। কয় নম্বর আনবো স্যার? 5 নম্বর আন, দেখি আজ কেরামতি কাকে বলে। বশির লাফাতে লাফাতে বেত আনতে গেল। অঙ্ক স্যার মনিরকে জিজ্ঞেস করলেন, হুমায়ুন তোর খাতা থেকে টুকেছে? মনির তার স্বভাব মতো চুপ করে রইল। হ্যাঁ না কিছুই বলল না। মনির ক্লাসে কখনো কথা বলে না। কথা বল, নয়তো আজ তোর কেরামতিও বের করব। বেটা মৌন বাবাজি, কথা বলে না। কথা বল, নয়তো তোর একদিন কি আমার একদিন। মনির উদাস দৃষ্টিতে জানালা দিয়ে বাইরে তাকালো। ততক্ষণে বশির চলে এসেছে, আনন্দে সে ঝলমল করছে। অঙ্ক স্যার গম্ভীর গলায় বললেন, দুজনেই 25 ঘা করে বেত খাবি। কত ধানে কত চাল বের হয়ে যাবে। ক্লাস 6-এ পড়ে, এর মধ্যেই খাতা দেখা শিখে গেছে। মামদাবাজি, আর একজন দরবেশ মৌন বাবা। দেখি হাত পাত, 2 হাত। আমি হাত পাতলাম। বশির আনন্দে ফিক করে হেসে ফেলল। আমি অবশ্য খুব ব্যথা পেলাম না। নিঃশ্বাস বন্ধ করে রাখলে আর হাত শক্ত করে রাখলে বেশি ব্যথা পাওয়া যায় না। আমি ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলাম আর হাত খুব নরম করে ফেললাম। মনিরের কোনো শাস্তি হলো না, হবে না আমি জানতাম, কারণ ও খুব ভালো ছেলে। গন্ডারের ইংরেজি কি তা সে চট করে বলে দিতে পারবে, শুদ্ধ বানানে। অবশ্যই মুখে বলবে না, খাতায় লিখে দিবে। ওর একটাই দোষ, কথা বলে না। এই দোষের জন্যই তার শাস্তি হয় না। অঙ্ক স্যার একটা বক্তৃতা দিলেন, যার সারমর্ম হচ্ছে শারীরিক শাস্তির তিনি ঘোর বিপক্ষে, কিন্তু এই ক্ষেত্রে দিলেন, কারণ অপরাধ গুরুতর, ক্ষমার অযোগ্য।
এই বয়সে যে টুকলিফাই করে বড় হয়ে সে কী করবে, ইত্যাদি ইত্যাদি। আমি আমার নিজের জায়গায় ফিরে যেতেই বসির চিকন গলায় বলল, 25 ঘা দেওয়ার কথা স্যার, আপনি মাত্র 13টা দিয়েছেন। 12টা বাকি রইল স্যার। বসিরটা এমন বজ্জাত, রাগে আমার গা জ্বলতে লাগলো। কিন্তু কিচ্ছু করার নেই, হজম করতে হবে, সুযোগ মতো একটা ব্যবস্থা করতে হবে। ফুটবলের মাঠে বেকায়দা ল্যাং মেরে ফেলে দিতে হবে, কিংবা লাল পিঁপড়ার বাসা মাথায় টুপির মতো পরিয়ে দিতে হবে। আমাকে শাস্তি দিয়ে অঙ্ক স্যারের বোধহয় মনটা খারাপ হয়েছে, কারণ তিনি দেখি মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। অন্য সময় হলে এতক্ষণ বোর্ডে চলে যেতেন এবং ঝড়ের মতো একটির পর একটি অঙ্ক করতে থাকতেন। আমাদেরও নিঃশ্বাস ফেলার সময় থাকতো না, টপাটপ খাতায় তুলতে হতো। আজ সেরকম কিছু হচ্ছে না। স্যার আরে আরে তাকাচ্ছেন আমার দিকে। চিৎকার চেঁচামেচি করলেও স্যারের মনটা খুব নরম। কোনো ছেলের অসুখ হয়েছে শুনলে তিনি তার বাসায় যাবেন, বাজখায় গলায় বলবেন, কি যে যন্ত্রণা করিস, আবার অসুখ বাঁধালি, তাড়াতাড়ি ভালো হ, নয়তো চট দিয়ে দাঁত ফেলে দেব। মুনির এখনো দাঁড়িয়ে শাস্তির অপেক্ষা করছে। বেশ ভয়ও পেয়েছে, অল্প অল্প কাঁপছে। অঙ্ক স্যার বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। মুনির বসল, আর চোখে কয়েকবার তাকালো আমার দিকে। তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে বলল, আই হুমায়ুন, ভূত পুষবি? আমি আকাশ থেকে পড়লাম। বলে কি, ভূত পুষব মানে? ভূত কি কুকুর ছানা নাকি? মনির ফিসফিস করে বলল, আমি আজ সন্ধ্যায় একটা ভূতের বাচ্চা আনতে যাব। ভূতের বাচ্চা আনতে যাবি মানে? ভূতের বাচ্চা পাওয়া যায় নাকি? একজন আজ আমাকে একটা ভূতের বাচ্চা দিবে, সন্ধ্যার সময় যেতে বলেছে। তুই যাবি? আমি কি বলবো ভেবে পেলাম না। মনিরটা এমন আগ্রহ করে তাকাচ্ছে। আমার মার খাওয়া দেখে হয়তো তার মায়া লেগেছে, এখন আমাকে খুশি করতে চায়। হুমায়ুন, যাবি? যাব, খবরদার কাউকে বলবি না। আচ্ছা বলবো না। কোনো কথা কাউকে না বলে থাকা কষ্টের ব্যাপার। তখন কথাটা পেটের মধ্যে বড় হতে থাকে, পেট গুড়গুড় করে, খুব অস্বস্তি হয়। এই জন্যে কোনো কথা বেশিক্ষণ পেটে রাখতে নেই। খুব গোপনীয় কথাগুলি বটগাছকে বলে পেট হালকা করতে হয়। বটগাছ সে কথা কাউকে বলতে পারে না বলে আর কেউ জানতে পারে না। স্কুল ছুটির পর আমরা রওনা হলাম। ব্রহ্মপুত্রের পাড় ধরে ধরে অনেক দূর যেতে হলো। কেওতখালির কাছাকাছি এসে নদী পার হলাম। শীতকাল, কাজেই পানি বেশি নেই। খেয়া নৌকা আছে, 10 পয়সা করে নেয়। মুনির পয়সা দিয়ে দিল। সন্ধ্যা এখনো হয়নি। এর মধ্যে চারদিক অন্ধকার। গাছপালার ভেতর দিয়ে যাচ্ছি। একসময় দোতলা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। গাছপালায় ঢাকা, জঙ্গলে জায়গায় শ্যাওলা ঢাকা একটা বাড়ি। লোহার গেট, সেই গেটে বাড়ির নাম লেখা শান্তিনিকেতন। আমি ভয়ে ভয়ে বললাম, কোথায় নিয়ে এলি? এটা কার বাড়ি? আমার এক আত্মীয় বাড়ি, দূর সম্পর্কের নানা হয়। এই লোক তোকে ভূতের বাচ্চা দিবে? গুল মেরেছে। না, গুল মারেনি। কি করে বুঝলি গুল মারেনি? চেহারা দেখলে তুইও বুঝবি, সন্ন্যাসীর মতো চেহারা। সন্ন্যাসীরা কি গুল মারে? অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর যিনি দরজা খুললেন তাকে দেখে আমি অবাক। অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক সেরকম লম্বা দাড়ি, সাদা বাবরি চুল, লম্বা একজন মানুষ। পরনে আলখাল্লার মতো লম্বা একটা পোশাক। গলার স্বরও কি গম্ভীর। দাঁড়িয়েছিস কেন? ভেতরে আয়, সঙ্গে টিকে। আমার বন্ধু, এও ভূতের বাচ্চা নিবে। আমি কি দোকান দিয়ে বসেছি নাকি? যেই আসবে একটা করে ভূতের বাচ্চা দিয়ে দিব? একটা দিব বলেছিলাম, একটা পাবি। ভেতরে এসে বস। আমি সিঁড়ি ভেঙে দোতলা একটা ঘরে ঢুকলাম। সেই ঘরে বই ছাড়া আর কিছুই নেই। মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই আর বই। মাঝখানে একটা ইজি চেয়ার ছাড়া আর কোনো আসবাব নেই। ইজি চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিল। টেবিলে একটা অদ্ভুত ধরনের টেবিল ল্যাম্প। উনি বোধ হয় এখানে বসেই বই পড়ছিলেন। তোরা দাঁড়িয়েছিস কেন? বস, মেঝেতে পা ছড়িয়ে বস, নাকি মেঝেতে বসলেও তোদের মান যাবে? আমরা পা ছড়িয়ে মেঝেতে বসে পড়লাম। আমার একটু ভয় ভয় করছে। কিছু খাবি তোরা? জি না। ভূতের বাচ্চা যে নিবি, কোনো পাত্র এনেছিস? মনির না সূচক মাথা নাড়ল। ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন,
কিছু নিয়ে আসিস নি? তাহলে নিবি কি করে? পকেটে করে তো আর নিতে পারবি না। ভূত হচ্ছে হাওয়ার তৈরি। আচ্ছা দেখি ঘরে কিছু আছে কি না। তিনি আমাদের বসিয়ে রেখে চলে গেলেন। বুঝতে পারছি বাড়িটা অনেক বড়, অনেকগুলি ঘর, কিন্তু এই ঘরটি ছাড়া অন্য কোনো ঘরে বাতি জ্বলছে না। লোকজনেরও কোনো সাড়া নেই। আমি ফিসফিস করে বললাম, এই বাড়িতে কেউ থাকে না? না। ওর নাম কি? আগে অন্য নাম ছিল, এখন ওকে রবিবাবু বলে ডাকতে হয়। রবিবাবু না ডাকলে রাগ করেন। আমি ডাকি রবি নানা। উনি করেন কি? কিছু করেন না, শুধু বই পড়েন আর কবিতা লিখেন। কবিতা লিখেন কেন? নোবেল প্রাইজ দরকার তো, এই জন্যে কবিতা লেখেন। কবিতা না লিখলে নোবেল প্রাইজ পাওয়া যায় না। তুই আর কথা বলিস না তো, চুপ করে থাক। বেশি কথা বললে উনি রাগ করেন। আমি চুপ হয়ে গেলাম। ভদ্রলোক ঢুকলেন হাতে একটা ছোট্ট হোমিওপ্যাথি ওষুধের শিশি নিয়ে। ভূতের বাচ্চাকে উনি এর মধ্যে করে দেবেন? কি সর্বনাশ! বোতল একটা পাওয়া গেছে, গরম পানিতে ধুতে হবে, সময় লাগবে। আমি কিছু বলবো না করেও বলে ফেললাম, এত ছোট বোতলের মধ্যে থাকবে? আমার কথায় ভদ্রলোক অত্যন্ত রেগে গেলেন। চোখ বড় বড় করে বললেন, ছোট্ট একটা কলসির মধ্যে যদি বিশাল দৈত্য থাকতে পারে, হোমিওপ্যাথি শিশির মধ্যে ভূতের বাচ্চা থাকতে পারবে না? আমি কিছু বললাম না। ভদ্রলোক ধমকের সুরে বললেন, জবাব দাও, পারবে কি পারবে না? পারবে। দ্যাটস গুড। কি নাম তোমার? হুমায়ুন। ক্লাস 6-এ পড়ো? জি। রোল নম্বর কত? 32। ক্লাসে ছাত্র কজন? 32। তার মানে পড়াশোনা কিছুই পারো না? জি না। স্কুল ভালো লাগে না? জি না। রবি ঠাকুরেরও স্কুল ভালো লাগতো না। তাই বলে তুমি মনে করো না যে তুমি রবি ঠাকুর। আমি মনে করছি না। গুড। এখন বলো তো, আমার চেহারাটা রবি ঠাকুরের মতো না? জি। মুশকিল হচ্ছে কি জানো, টাক পড়ে যাচ্ছে। টাকওয়ালা রবীন্দ্রনাথ অসহ্য, তাই না? আমরা কিছু বললাম না। ভদ্রলোক আমাদের রেখে হোমিওপ্যাথির শিশির হাতে নিয়ে উধাও হয়ে গেলেন। আমি মনিরকে বললাম, তোর এই নানা কি পাগল? না, পাগল হবে কেন? কেমন কেমন করে যেন তাকাচ্ছে। মুনির কি একটা বলতে গিয়ে থেমে গেল, কারণ ভদ্রলোক আবার এসে ঢুকেছেন। হোমিওপ্যাথি ওষুধের শিশিতে হলুদ রঙের ধোঁয়াটে কি একটা জিনিস। সাবধানে রাখবি, মুখ গালা দিয়ে সিল করে রেখেছি। খবরদার, সিল ভাঙবি না। মাঝে মাঝে চাঁদের আলোতে রাখবি, এরা চাঁদের আলো খায়। ব্রহ্মপুত্রের পাড় দিয়ে বোতল হাতে নিয়ে হাঁটবি, এটা টাটকা বাতাস পছন্দ করে। আমি বললাম, বোতলের ভেতর তো বাতাস জামে না। ভদ্রলোক কড়া গলায় বললেন, এই ছেলে তো বেশি কথা বলে। শোনো ছোকরা, কথা কম বলবে। জি আচ্ছা। এখন বাড়ি যাও, যাবার আগে একটা কবিতা শুনে যাও। টাটকা কবিতা, আজ বিকেলে লিখেছি। 2 ঘন্টা মতো হয়েছে, এখনো বাসি হয়নি। 6 ঘন্টার আগে কবিতা বাসি হয় না, শুধু গরমকালে 3 ঘন্টাতেই বাসি হয়। আমি চুপচাপ বসে আছি। রবি নানা পকেটে হাত দিয়ে কবিতা লেখা কাগজ বের করলেন, মাথা দুলিয়ে পড়তে শুরু করলেন। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। কবিতাটা আমার বেশ ভালো লাগলো, তবে কেন জানি মনে হতে লাগলো আগেও পড়েছি। কবিতাটা কেমন? খুবই ভালো, ব্রহ্মপুত্র নিয়ে লেখা। আচ্ছা যাও, এখন বাড়ি যাও, রাত হয়ে যাচ্ছে। ভূতের বাচ্চা নিয়ে আমরা চলে এলাম। আমার বারবার মনে হতে লাগলো এটা সত্যি নয়, কোনো মস্ত একটা ফাঁকি আছে। মনিরের একটা হাত পকেটে, সেই হাতে সে নিশ্চয়ই বোতল ধরে আছে। একবার সে ক্ষীণ গলায় বলল, কেমন জানি গরম গরম লাগছে। ব্রহ্মপুত্রের পাশ দিয়ে আসছি, নদীর ওপর ক্ষীণ চাঁদের আলো। আমাদের কেন জানি বেশ ভয় ভয় করতে লাগলো। মনির ফিসফিস করে বলল, বোতলটার ভেতর ওইটা নড়াচড়া করছে রে। ভয় লাগছে? আমার কাছে দিয়ে দে, সকালবেলা নিয়ে নিবি, দিনের আলোয় ভয় লাগবে না। মনির সঙ্গে সঙ্গে আমাকে শিশিটা দিয়ে দিল। প্যান্টের পকেটে রেখে দিলাম। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে দেখি সত্যি সত্যি একটু যেন গরম গরম লাগছে। বাসায় এসে ভয়াবহ দুঃসংবাদ পেলাম। অঙ্ক স্যার নাকি সন্ধ্যার পর এসেছিলেন। আমি এখনো ফিরিনি শুনে খুব রেগে গেছেন, বলে গেছেন আবার আসবেন। অঙ্ক স্যারের এই হচ্ছে বদভ্যাস, হঠাৎ হঠাৎ সন্ধ্যার পর ছাত্রদের বাড়িতে উপস্থিত হন। বাজখাই গলায় বলেন, কি পড়াশোনা হচ্ছে কেমন? দেখি পাটিগণিতটা আনতো। আমাদের বাড়িটা বেশ অদ্ভুত। এ বাড়িতে 2 দল মানুষ থাকে।
ছোট আর বড়। ম্যাট্রিক ক্লাসের নিচে যারা তারা সবাই ছোট, আর ম্যাট্রিক ক্লাসের উপরে হলেই বড়। যত যন্ত্রণা ছোটদের। সন্ধ্যা হতে না হতেই তাদের পড়তে বসতে হবে। পড়তে হবে চেঁচিয়ে, যাতে সবাই শুনতে পায়। পড়ার সময় বড়রা কেউ না কেউ থাকবেই। এদের একটা মাত্র কাজ, একটু পর পর ধমক দেয়া। এবারের ছোটদের মধ্যে আছি আমি এবং আমার 2 ছোট ভাই। এরা বেশি ছোট। একজন 2তে পড়ে, অন্যজন সরে আ করে আর বইয়ের পাতা ছেড়ে। বড়দের দলে আছে বাবা মা, আমার বড় চাচা এবং বড় চাচার মেয়ে অরু আপা। অরু আপা কিছুদিন আগেও ছোটদের দলে ছিল। ম্যাট্রিক পাশ করায় এখন বড়দের দলে চলে গেছে। ফার্স্ট ডিভিশন আর 4টা লেটার পাওয়ায় খুব দেমাগ হয়েছে। আজ পড়া দেখিয়ে দিচ্ছে অরু আপা। রোজ সন্ধ্যায় সে খানিকক্ষণ আমাদের পড়া দেখিয়ে দেয়। অরু আপা এমনিতে খুব ভালো মেয়ে, হাসি খুশি, কিন্তু পড়া দেখাতে গেলেই সে কেমন জানি হয়ে যায়। মুখ কঠিন, গলার স্বর থমথমে, আর এমনভাবে তাকায় যেন এক্ষুনি এসে আমাকে কামড় দিবে। আজ পড়ছে জলবায়ু। অরু আপা বলল, মৌসুমি বায়ু কাকে বলে? আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠান্ডা এবং মোলায়েম বায়ুকে মৌসুমি বায়ু বলে। এই বায়ু গায়ে লাগলে খুব আরাম, তবে বেশি লাগলে সর্দি হবার সম্ভাবনা। যাদের টনসিলের দোষ আছে তাদের মৌসুমি বায়ু গায়ে লাগানো উচিত নয়। অরু আপা হাত উঁচিয়ে বলল, একটা চড় দেব। আমাকে চড় দিলে তুমিও খামচি খাবে? ফাজিল, তুমিও মহিলা ফাজিল। অরু আপা রাগে কিরমির করতে করতে সত্যি একটা চড় বসিয়ে দিল। আমিও খামচি দেবার জন্য তৈরি হচ্ছি, ঠিক তখনই বাবা এসে বললেন, আয় হুমায়ুন, তুই বাইরে আয়, তোর স্যার এসেছে, অঙ্ক স্যার। আমার মনটা খারাপ হয়ে গেল। অরু আপাকে খামচি দেয়া গেল না, তার উপর আবার অঙ্ক স্যার এসে বসে আছেন। পড়া ধরবেন কিনা কে জানে। সন্ধ্যাবেলা কোথায় ছিলি? অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন। আমি চুপ করে রইলাম। কোনো কথা না বলাই এখন নিরাপদ। সত্যি কথা বল, মিথ্যা বললে তোকে পুঁতে ফেলবো। বেয়াদপের ঝাড়, সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো। বল কোথায় ছিলি? আমি আমতা আমতা করে বললাম, ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম স্যার। কি বললি? একজনের কাছ থেকে একটা ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম। এনেছিস? জি। কোথায়? আমার পকেটে স্যার। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার নাক ফুলে ফুলে উঠতে লাগলো। ভীষণ রেগে গেলে স্যারের এরকম হয়। আমি খুব ঘামতে লাগলাম, না জানি কি হয়। ভূতের বাচ্চা আনতে গিয়েছিলি? জি স্যার। কোথায় সেই ভূতের বাচ্চা? পকেটে স্যার, প্যান্টের পকেটে। বের কর। আমি বের করলাম। ছোট্ট হোমিওপ্যাথি শিশি, গালা দিয়ে মুখ বন্ধ করা, ভেতরে ধোয়াটে একটা কিছু। এই তোর ভূতের বাচ্চা? জি স্যার। আজ আর কিছু বললাম না। এসব আজে বাজে জিনিস বিশ্বাস করার জন্য কাল কঠিন শাস্তি হবে। কাল তুই তোর ভূতের বাচ্চা নিয়ে স্কুলে আসবি, দেখবি 5 নম্বরই বেতের কেরামতি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কাল যা হবার হোক, আজ রাতটায় তো নিস্তার পাওয়া গেল, এই বা কম কি। ভূতের কথা শুনে বাড়িতে একটা হইচই পড়ে গেল। সবাই ভূতের বাচ্চা হাতে নিয়ে দেখতে চায়। দেখতে চাইলেই তো হাতে দেয়া যায় না, হয়তো ফট করে হাত থেকে ফেলে দিবে। একমাত্র অরু আপাই ভূতের ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। অরু আপা সায়েন্সে পড়ে। যারা সায়েন্সে পড়ে তাদেরকে সব কিছুই অবিশ্বাস করতে হয়। কাজেই সে ঠোঁট উল্টে বলল, ভূত না ছাই। খানিকটা ধোয়া বোতলে ভরে দিয়েছে, নীল রঙের ধোয়া। নীল রঙের ধোয়া শুনে আমার খটকা লাগলো। ব্যাপারটা কি? নীল রঙের ধোয়া বলছে কেন? আমি তো একটু আগে দেখলাম হলুদ। ওমা, কি কাণ্ড! বোতল হাতে নিয়ে এক একজন এক এক রং বলতে লাগলো। বড় চাচাও অবাক হয়ে গেলেন। চোখে চশমা পরে অনেকক্ষণ হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা রহস্যজনক। আমি খয়েরি রং দেখতে পাচ্ছি। এর মানেটা কি? বড় চাচার কথায় সবার গা ছমছম করতে লাগলো। আমার দাদি কেঁদে উঠলেন। কি অলক্ষণে কাণ্ড! ভূতের বাচ্চা ধরে নিয়ে এসেছে। এই হুমায়ুন, যা সাবান দিয়ে হাত ধুয়ে আয়। তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এই ছেলেকে গরম পানি দিয়ে গোসল করাও, লবণ খাওয়াও। অনেক রাতে বড়দের একটা মিটিং বসলো। আমার বাবা বললেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তবে এক একজন যে এক এক রকম রং দেখছে এটা সত্যি। ছোট চাচা বললেন, ঘোড়ার ডিমটা রাস্তায় নিয়ে ফেলে দিলে ঝামেলা চুকে যায়। বড় চাচা তাতে রাজি না।
তিনি আরও পরীক্ষা করতে চান। শেষ পর্যন্ত ঠিক হলো রাতের বেলা বোতলটা সিন্ধুকে তালা চাবি দিয়ে রাখা হবে। আগামীকাল যা করার করা হবে। বিশেষ করে স্কুলের অঙ্ক স্যার যখন বলেছেন বোতল স্কুলে নিয়ে যেতে, সেটাই করা হোক। পরদিন আমি বোতলটা স্কুলে নিয়ে গেলাম। ও মা, সবাই দেখি এই খবর জানে। উঁচু ক্লাসের ছেলেরা পর্যন্ত হাত দিয়ে ছুঁয়ে দেখতে যায়। আমাদের ক্লাস ক্যাপ্টেন ফিসফিস করে বলল, আমাকে একবার যদি হাতে নিতে দিস তাহলে আর কোনো দিন বোর্ডে তোর নাম লিখব না। অঙ্ক স্যার ক্লাসে ঢুকলেন বেত নিয়ে, 3 নম্বরই এবং 5 নম্বরই। আনন্দে বশির হেসে ফেলল। কাউকে শাস্তি দেওয়া হবে টের পেলেই বশিরের বড় আনন্দ হয়। সে দাঁত বের করে বলল, আজ যা মজা হবে, হুমায়ুনকে স্যার টায়ার দিবে। সে মজা দেখার জন্যে আমার পাশে এসে বসল। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হুমায়ুন এসেছিস? জি স্যার। ভূত এনেছিস? জি স্যার। বের কর, সবাইকে দেখা। সবাই দেখেছে স্যার। গুড। এখন এই ক্লাসে কারা কারা বিশ্বাস করে যে এর ভেতর সত্যি একটা ভূতের বাচ্চা আছে, হাত তোল। আমার দেখা দেখি আরও 10-12 জন হাত তুলল। স্যার বললেন, কি কারণে বিশ্বাস হয় যে এর ভেতর সত্যি ভূত আছে? আমাদের ক্লাস ক্যাপ্টেন বলল, এক একজন এক এক রকম রং দেখে স্যার। তাই নাকি? জি স্যার, আমি দেখেছি সবুজ রং আর মতিন দেখেছে লাল। অঙ্ক স্যার চোখ কুচকে বললেন, আরে গাধার দল, তোরা যে রঙের শার্ট পরেছিস বোতলে সেই রং দেখতে পাচ্ছিস। মতিনের গায়ে লাল সোয়েটার, এজন্য সে দেখছে লাল। আসলে চিচিং ফাঁক, শুভঙ্করের ফাঁকি। কি বিশ্বাস হয়? আমার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা আসলেই তাই। আমি হলুদ দেখছি কারণ আমার সোয়েটারের রং হলুদ। অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন, যত বেকুবের দল, সহজ জিনিস বোঝে না। এখন মন দিয়ে শোন, এই বোতলে যা আছে তা আমি গিলে ফেলবো। আমরা অবাক হয়ে তাকালাম। স্যার বলে কি, গিলে ফেলবে মানে? স্যার গম্ভীর মুখে বললেন, গিলে ফেলে তোদের বুঝাবো যে আসলে কিচ্ছু না। হাতে নাতে না দেখালে তোদের জ্ঞান হবে না, গাধার দল। ক্লাস ক্যাপ্টেন কোথায়? এই যে স্যার। যা, এক গ্লাস পানি নিয়ে আয়, পানি দিয়ে গিলবো। ক্লাস ক্যাপ্টেন ছুটে গেল পানি আনতে। বশির বলল, হুমায়ুনকে শাস্তি দেবেন না স্যার, ওর শাস্তি পাওয়া দরকার। সবাইকে বোকা বানিয়েছে। হবে, শাস্তি হবে। আগে ভুট্টা গিলে ফেলি, তারপরে শাস্তি। পানি এসে গেল। অঙ্ক স্যার ছোট্ট একটা বক্তৃতা দিলেন। দেশটা কুসংস্কারে ডুবে গেছে, একজন হোমিওপ্যাথি শিশিতে ভূতের বাচ্চা ভরে এনেছে, অন্য সবাই তাই বিশ্বাস করছে, ছি ছি। বলতে বলতে স্যার বোতলের মুখ খুলে নিজের মুখে উপুর করে ধরলেন। এক গ্লাস পানি খেয়ে বললেন, গিলে ফেললাম, হলো এখন ভূতের বাচ্চা হজম। স্যার একটা তৃপ্তির ঢেকুর তুললেন। আমরা অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার কি একটা বলতে গিয়ে থেমে গেলেন এবং আবার একটি ঢেকুর তুললেন, তারপর আবার একটি। আমার মনে হলো স্যার কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছেন। খানিকক্ষণ পেটে হাত বোলালেন, বোতলটা শুকে দেখলেন এবং আবার বেশ বড় রকমের একটা ঢেকুর তুললেন। মনে হলো তিনি কেমন যেন হতভম্ব হয়ে পড়েছেন। বশির বলল, স্যার হুমায়ুনের শাস্তি দিলেন না? স্যার সেই কথা যেন শুনতেও পেলেন না। ঝিম ধরে চেয়ারে বসে রইলেন এবং একটু পরপর ঢেকুর তুললেন। সেদিন আর ক্লাসে কোনো অঙ্ক করা হলো না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আমাদের বই নিয়ে বসার কথা। এটা হচ্ছে বড় চাচার কঠিন নিয়ম। তবে সব নিয়মেরই ফাঁক আছে। এই নিয়মের বেলাতেও তা সত্যি। মাঝে মাঝে সন্ধ্যাবেলা বড় চাচা রাজনীতি নিয়ে আলাপ করবার জন্যে পাশের উকিল সাহেবের বাড়ি যান। সেই বাড়িতে যাওয়া মানে পাক্কা 3 ঘন্টার ধাক্কা। ফিরতে ফিরতে রাত 9টা। ওই সব দিনগুলিতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বই নিয়ে বসার দরকার নেই, কিছুক্ষণ খেলাধুলা করা যায়। আমরা ছোটরা বড় চাচা ছাড়া কাউকে ভয় করি না। আমার ধারণা সব বাড়িতে এরকম 1-8 জন মানুষ থাকে যাদের সবাই ভয় করে, অন্যদের পাত্তাই দেয় না। যাই হোক, বড় চাচা বাসায় নেই, উকিল সাহেবের বাসায় গেছেন। আর আমরা নতুন একটা খেলা বের করেছি। এই খেলার নাম পানি খেলা। সবাই মগে করে পানি নিয়ে ওর গায়ে ছিটিয়ে দেবার চেষ্টা করছি। খুবই মজার খেলা। খেলা যখন তুঙ্গে তখন খবর পেলাম অঙ্ক স্যার এসেছেন। সবসময় দেখেছি দারুণ আনন্দের সময়ই খারাপ ব্যাপারগুলি ঘটে। পৃথিবীটা এরকম কেন কে জানে। পৃথিবীর নিয়ম কানুনগুলি যখন করা হয় তখন নিশ্চয়ই শিশুদের কথা কেউ ভাবেনি।
আমার ধারণা এই পৃথিবীর সব নিয়মকানুনই হচ্ছে শিশুদের কষ্ট দেবার নিয়ম। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাইরে এসে দাঁড়ালাম। অঙ্ক স্যার বললেন, কি করছিলি? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, পড়ছিলাম স্যার। অঙ্ক স্যার বললেন, ভেরি গুড বলেই বিকট একটা ঢেকুর তুলে ফ্যাকাশে হয়ে গেলেন। মনে হলো বেশ লজ্জাও পেলেন। ঢেকুর কি ভূতের বাচ্চা গিলে ফেলার কারণে নাকি? হতেও পারে। গতকাল স্যার ক্লাসে আসেননি। অঙ্ক স্যার ক্লাসে না আসার মানুষ না। অঙ্ক স্যারকে কেমন রোগা রোগা লাগছে, মুখ শুকনো, চোখ লাল, মনে হচ্ছে রাতে ঘুমোতে পারেননি। গায়ে চাদর জড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন এবং একটু পরপর ঢেকুর তুলছেন। এক একবার ঢেকুর তোলেন আর হতাশ একটি ভঙ্গি করেন। ফ্যাকাশে হাসি হাসেন এবং দীর্ঘ নিঃশ্বাসও ফেলেন। কেমন আছে হুমায়ুন? জি ভালো স্যার। আপনার শরীরটা কি স্যার ভালো না? গত রাতে ঘুম হয়নি। কেন স্যার? স্যার ইতস্তত হয়ে বললেন, না মানে ওই দিন তোর বোতলের ওই জিনিসটা গিলে ফেললাম, তারপর থেকে কি স্যার? না কিছু না, একটু পরপর ঢেকুর উঠছে। ভূতের সাথে তার কোনো সম্পর্ক নেই আমি জানি, শারীরিক কোনো অসুবিধা হয়েছে আর কি। জি স্যার, ওষুধ খান, সেরে যাবে। খেয়েছি তো, নাকশ ভূমিকা 1 ডোজ খেয়েছি, 200 পাওয়ার। কমছে না তো, মনে হচ্ছে আরও যেন বেড়েছে। সত্যি নাকি স্যার? স্যার উত্তর না দিয়ে বড় রকমের একটা ঢেকুর তুললেন। সেই ঢেকুরের সঙ্গে পেটের ভেতর থেকে বিচিত্র শব্দ হতে লাগলো। টপ টপাটপ, ঝুম, গুরুরুরু। স্যার নিজেই সেই শব্দে বিচলিত এবং হতভম্ব। তিনি চিকন গলায় বললেন, হুমায়ুন, যে লোক তোকে ভূতের বাচ্চা দিয়েছে ওর কাছে আমাকে নিয়ে চল তো। কেন স্যার? এমনি যাই, একটু গল্প করে আসি। ভূতফুত আমি বিশ্বাস করি না। ভূতের কথা বলে তিনি যে বাচ্চাদের ভয় দেখাচ্ছেন এটাও ঠিক না। বাসা চিনিস নে, আমাকে নিয়ে চল। মনিরকেও সাথে নিয়ে যাই স্যার। মনিরের সঙ্গেই তার ভালো চেনা জানা। দুনিয়া শুদ্ধ লোক নিয়ে যাওয়ার কোনো দরকার দেখি না, তুই গেলেই হবে। অনেকক্ষণ কড়া নাড়ার পর বুড়ো লোকটি দরজা খুললেন। আমাদের দিকে এক পলক তাকিয়েই বললেন, 1 মিনিট। এই বলেই পাশের ঘরে চলে গেলেন। খুটখুট শব্দ শোনা যেতে লাগলো, যেন হামানদিস্তায় কিছু পিষছেন। অঙ্ক স্যার ঘাবড়ে গিয়ে বললেন, দেখতে অবিকল রবি ঠাকুরের মতো না? জি স্যার। আমি তো চমকে গিয়েছিলাম। প্রথম দিন স্যার আমিও চমকে গিয়েছিলাম। খুটখুট শব্দ হচ্ছে কিসের রে? জানি না স্যার, হয়তো ভূতের ভর্তা বানাচ্ছেন। ভূতের ভর্তা মানে কি? কি সব ছাগলের মতো কথা বলছিস? বুড়ো ভদ্রলোক ফিরে এলেন, হাতে গ্লাস ভর্তি লালাপ জিনিস, মুখ ভর্তি হাসি। তিনি দরাজ গলায় বললেন, গ্লাসে কি আছে অনুমান করতে পারবে? চিত্তার পানি। স্বয়ং কবিগুরু খেতেন, আমিও খাই। তোমাদের দুজনকেই তুমি করে বললাম। বয়সে দুজনই আমার চেয়ে ছোট। ছোটটাকে তো চিনি, আমার কাছ থেকে ভূতের বাচ্চা নিয়ে গিয়েছিল। তুমি কে? স্যার কাপা গলায় বললেন, আমি হুমায়ুনের শিক্ষক, অঙ্ক স্যার। বাহ, খুব ভালো তো। অঙ্ক ব্যাপারটা আমারও খুব ভালো লাগে। আচ্ছা, তুমি মনে মনে 2 সংখ্যার একটা অঙ্ক ভাবো, ভেবেছ? অঙ্ক স্যার শুকনো গলায় হ্যাঁ সূচক মাথা নাড়লেন। এর সঙ্গে 7 যোগ দাও। দিয়েছ? জি। যোগ দেবার পর যা হয় তা তুমি 110 থেকে বাদ দাও। দিয়েছ? জি। খুব ভালো, এর সঙ্গে 15 যোগ দাও। দিলাম। যে সংখ্যা মনে মনে ভেবেছ তাও এর সঙ্গে যোগ করো। করেছ? জি করেছি। 2 দিয়ে ভাগ দাও, এর থেকে 9 বাদ দাও, যা থাকলো তাকে 3 দিয়ে গুণ দাও। দিয়েছ? জি। তোমার উত্তর হলো গিয়ে 150। কি হয়েছে? জি হয়েছে। আশ্চর্য তো। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। বুড়ো ভদ্রলোক বললেন, এসব মজার মজার অঙ্ক করে ছাত্রদের কৌতূহল জাগিয়ে তুলতে হয়, তা না কঠিন কঠিন সব অঙ্ক দিয়ে তোমরা ছাত্রদের ভয় পাইয়ে দাও। অঙ্ক একটা মজার জিনিস, তোমরা সেই মজাটাই ছাত্রদের দিতে পারো না। খুব খারাপ। এখন বলো আমার কাছে কি চাও? অঙ্ক স্যার বললেন, কিছু চাই না জনাব। বুড়ো খুব রেগে গেলেন। থমথমে গলায় বললেন, কিছু চাই না মানে? শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছো? আর একটু পরপর এরকম বৃষ্টির ঢেকুর তুলছো কেন? কি হয়েছে? অঙ্ক স্যারের মুখটা কেমন কালো হয়ে গেল।
আমার দিকে একবার করুণ চোখে তাকিয়ে মাথা চুলকাতে লাগলেন। আমি বললাম, আপনি যে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন, অঙ্ক স্যার সেটা গিলে ফেলেছেন। তারপর থেকে শুধু ঢেকুর উঠছে। স্যারের বড় কষ্ট। বুড়ো অবাক হয়ে বললেন, ভূতের বাচ্চা গিললে কেন? ভূত কি কোনো খাদ্যদ্রব্য? বলো, এটা কি কোনো মজাদার কিছু? স্যার আমতা আমতা করছেন, জবাব দিচ্ছেন না। কি চুপ করে আছো কেন? জবাব দাও। কেন ভূতের বাচ্চা গিললে? ভূত বলে কিছু নেই, এটা ছাত্রদের বোঝাবার জন্যে। কিছু যদি না থাকে তাহলে তোমার পেটে যে জিনিসটা গজগজ করছে সেটা কি? বলো, কি সেটা? না, মানে অসুখ বিসুখ কিছু হয়েছে বোধ হয়। অসুখ বিসুখ কিছু না, ভূতের বাচ্চা হজম হচ্ছে না। দাঁড়াও, দেখি কি করা যায়। নাকের ফুটা দিয়ে বের করে দিচ্ছি। সময় লাগবে, চট করে হবে না। 50টা বৈঠক দিতে হবে। 3 সের গরম পানি খেতে হবে। মুরগির পালক দিয়ে নাকে সুরসুরি দিতে হবে। তখন খুব হাসতে থাকবে। সেই হাঁচির সঙ্গে ভূত বেরিয়ে আসবে। অনেক যন্ত্রণা। আমরা দুজন বাসায় ফিরে চলেছি। পুরো ভদ্রলোক ভূতের বাচ্চাটা বের করে আবার বোতলে ভরে আমাকে দিয়ে দিয়েছেন। অঙ্ক স্যারের ঢেকুর তোলা বন্ধ হয়েছে, তবে তিনি খুব গম্ভীর। একবার শুধু বললেন, ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। আমি বললাম, তাহলে কি স্যার ভূত আছে? আরে না, ভূত আবার কি? ওই বুড়ো আমাদের বোকা বানিয়েছে। ব্যাটা মনে হচ্ছে বিরাট ফাজিল। কিন্তু স্যার, আপনার ঢেকুর তো বন্ধ হয়েছে। স্যার কিছু বললেন না। তাকে খুব চিন্তিত মনে হলো, যেন কিছুতেই হিসাব মেলাতে পারছেন না।